আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কারণ ইউনূস জানেন গণভোট নিয়ে সেনাবাহিনীর ভেতরে কি ধরনের উদ্বেগ এবং আশঙ্কা আছে। সেনাবাহিনীর একটা বড় অংশ মনে করে যে গণভোটের মাধ্যমে সংবিধানটা বাতিল হয়ে গেলে ইউনূস সরকার তার যে অবস্থান, তার যে মেয়াদ, সেটাকে দীর্ঘায়িত করে নেওয়ার একটা লম্বা সুযোগ পাবেন। তখন হয়তো একটা বিপ্লবের জাতীয় সরকারও গঠন হতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এক রকমের প্রথা ভেঙে বা কোনো প্রথা অনুসরণ না করেই সেনা সদরে গিয়ে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে এক মতবিনিময় সভায় যোগ দিয়েছেন। সেনাবাহিনী নির্বাচনে তাদের দায়িত্ব পালনে কতটা সক্রিয় সেনা কর্মকর্তারা নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়টিকে কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন, তার চেয়েও বড় কথা এই যে গণভোট নির্বাচন দুটো একসঙ্গে হচ্ছে, তার ফলে দেশে কোনো অস্থিতিশীলতা অশান্তি সৃষ্টি হয় কিনা, এই নির্বাচনের পরেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে পারে কিনা, এই আলোচনাগুলো যখন সেনাবাহিনীর ভেতর, সশস্ত্র বাহিনীর ভেতর কিছুতেই বন্ধ হচ্ছে না, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস একরকম নিজেকে নিজে গিয়ে বুঝে আসতেই যেন সেনা সদরে গিয়ে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে এই মতবিনিময় সভায় আলাপ আলোচনা করে এলেন। এই যে সেনা সদরে হঠাৎ করে সরকার প্রধানের নির্বাচনী প্রস্তুতি, সেনাবাহিনীর কিংবা সেনাবাহিনীর কোনো একটা রুটিন ডিউটি, সে সম্পর্কে, তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে যাওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ বটে। সেনাবাহিনীর ভেতরে এখনো একটা বড় ধরনের অনিশ্চয়তা আছে 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। মানে নির্বাচনটা ঘটে যেতে পারবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে কিনা, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যে পক্ষগুলো নির্বাচনে অংশ নিচ্ছে সে পক্ষগুলো সত্যিকার অর্থেই নির্বাচনের ফলাফল মেনে নিয়ে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় যেতে পারবে কিনা, তা নিয়ে শীর্ষস্থানীয় জেনারেল থেকে শুরু করে একেবারে সেনা সদস্যদের ভেতরে পর্যন্ত এক ধরনের ব্যাপক অনিশ্চয়তার বোধ কাজ করছে। তার উপর গণভোটটা, মানে জুলাই সনদকে সেনাবাহিনী বরাবর একটা সন্দেহের চোখে দেখে এসেছে। এক রকমের ভাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মোটামুটি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে একরকম টিকিয়ে রেখে গত 17-18 মাসে বাংলাদেশের সংবিধানটা একরকম টিকিয়ে রেখেছেন। শুধু যে বাংলাদেশের সংবিধান আর রাষ্ট্রপতিকে তিনি তার মাধ্যমে টিকিয়ে রেখেছেন তাই নয়, তিনি আসলে তার মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীকে, সেনাবাহিনীকে একরকম টিকিয়ে রেখেছেন। এখন গণভোটে হ্যাঁ ভোট জয়ী হয়ে গেলে, যার জন্য সরকার তার সকল প্রতিষ্ঠানকে কাজে লাগাচ্ছে, ঠিক কি ঘটবে? মানে এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি সংসদ নির্বাচনে বিজয়ী পক্ষকে ক্ষমতা হস্তান্তর করে মানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে সরে এই উপদেষ্টা পরিষদ নিজ নিজ ঘরে ফিরে যাবেন, নাকি জুলাই সনদ সংবিধানের উপরে স্থান পেলে গণভোটের মাধ্যমে একটা সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হবে? রাষ্ট্রপতি এর মধ্যেই বলে রেখেছেন যে নির্বাচন হয়ে গেলেই তিনি পদত্যাগ করবেন। তাহলে সে সময় আবারও সেনাবাহিনীকে জড়িয়ে পেঁচিয়ে একটা নতুন ধরনের সরকার গঠনের চেষ্টা হবে কিনা, সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে এই আলোচনা আছে। কারণ এই নভেম্বর মাসেও আপনাদেরকেও বলেছি যে শীর্ষ জেনারেলরাও একটা অনলাইন বৈঠকেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে বসে প্রত্যেকে এই মত দিয়েছিলেন যে যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন না করা যায় ফেব্রুয়ারিতে, মানে এমনকি আওয়ামী লীগের অংশগ্রহণ সহ, তাহলে কোনোভাবেই বাংলাদেশে একটা স্থিতিশীলতা তারা দেখেন না। আর স্থিতিশীলতা না এলে সেনাবাহিনীর দীর্ঘমেয়াদে ব্যারাকে আবার ফিরে গিয়ে সেনাবাহিনীর যে দায়িত্ব, সে দায়িত্ব পালনের সুযোগও তারা দেখেন না। এবং তারপরই একদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত জেনারেলদের বিচার শুরু হওয়া, অন্যদিকে এই যে নির্বাচন নিয়ে আশঙ্কা উদ্বেগের মধ্যে ওই সময়টাতেই কিন্তু সেনাবাহিনীর 50% সদস্যকে তারা রাজপথের ডিউটি থেকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সবেই তার সর্বশেষ দরবারটিতে আবারও সেনাবাহিনীকে এই আশ্বাস দিতে হয়েছে যে সেনাবাহিনী কোনোভাবেই
12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে কোনোভাবেই স্থায়ীভাবে কিংবা এর পরের দীর্ঘমেয়াদে কোনোভাবেই অন্য কোনো দায়িত্বে জড়াবে না, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সেনাবাহিনীর যে অফিসার্স অ্যাড্রেসটি অনুষ্ঠিত হলো 18ই জানুয়ারি, সেখানে সেনাবাহিনী প্রধান সরাসরি বলেছিলেন যে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে সেনাবাহিনীকে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। এবং সেখানে তিনি দুটো অফিসার্স অ্যাড্রেস করেন একই দিনে, একটাতে সৈনিকদের সঙ্গে কথা বলেন, একটাতে তিনি এই সেনা কর্মকর্তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। এবং সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যে সেনাবাহিনীর দায়িত্ব নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্ত সীমাবদ্ধ। মানে এই বিষয়টা নিয়ে আলাপ এমন তুঙ্গে উঠেছে সেনাবাহিনীর ভেতরে যে নির্বাচনের পরে না আবার এই একটা দীর্ঘমেয়াদী অনিশ্চয়তায় দেশ চলে যায় এবং তারপর এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তাদেরকে স্থায়ী করতে কিংবা এই অস্থিতিশীলতার মধ্যে সেনাবাহিনীকে দীর্ঘ সময় নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে থাকতে হয়। সে কারণে অফিসারদের আলাদা করে, সৈনিকদের আলাদা করে অ্যাড্রেসে ডেকে সেনাপ্রধান কিন্তু এই 18 জানুয়ারি বলেছেন যে শুধুমাত্র নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা পর্যন্তই সেনাবাহিনীর দায়িত্ব সীমাবদ্ধ। নির্বাচন শেষে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে পূর্ণ ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরতে হবে, এর বাইরে অন্য কোনো ভূমিকার প্রশ্নই ওঠে না। এবং তিনি একদম পরিষ্কার করে বলেন যে রাজনৈতিক প্রক্রিয়ায় কোনোভাবেই স্থায়ী বা প্রভাবশালী কোনো পক্ষ হিসেবে সেনাবাহিনী থাকতে চায় না। এবং খুবই লক্ষ্য করার মতো বিষয় যেটা, যে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যে ওই দরবার সৈনিকদের সাথেও নয়, সেনা কর্মকর্তাদের সাথেও নয়, কোথাও তিনি গণভোটের প্রসঙ্গটি আনেননি। তিনি এমনভাবে আলাপ করেছেন তার সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে যে একটা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনটা হবে, নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর করে সেনাবাহিনী দ্রুততম সময়ে ব্যারাকে ফিরে যাবে, যে কথা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সেনা সদস্যদেরকে দীর্ঘ সময় ধরে বলে আসছিলেন। এবং নভেম্বরে 3 বাহিনী প্রধান একত্রে যমুনায় গিয়ে আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসকে এ কথা বলে এসেছিলেন যে ফেব্রুয়ারির পর কিছুতেই আর তাদের পক্ষে রাজপথে থাকা সম্ভব হবে না। গণভোট প্রসঙ্গে ইউনূসও বিশেষ আওয়াজ তোলেন নাই সেনাবাহিনীতে গিয়ে। দেখেন, যেখানে ডক্টর ইউনূস সরকারের পয়সা খরচ করছেন, সরকারকে ব্যাংক থেকে টাকা তুলতে বাধ্য করছেন, ব্যাংকগুলোর কাছ থেকে এক রকমের চাঁদা তুলতে বাধ্য করছেন নির্বাচনী প্রচারণায়, যে গণভোটে যাতে সকলে হ্যাঁ ভোট দেয়, সেখানে ইউনূস কিন্তু গিয়ে সেনাবাহিনীকে গণভোট বিষয়ে কোনো জ্ঞান দেন নাই। তিনি সেনাবাহিনীকে বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই সংবেদনশীল সময়ে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে তিনি বলেছেন যে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণের জন্য তাৎপর্যপূর্ণ সন্ধিক্ষণ, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ছিল। তিনি বলেছেন যে সক্ষম, পেশাদার, নিরপেক্ষ ও জনমুখী বাংলাদেশ সশস্ত্র বাহিনী এই গুরুদায়িত্ব সাফল্যের সাথে সম্পন্ন করে জাতিকে একটা অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। কারণ ইউনূস জানেন গণভোট নিয়ে সেনাবাহিনীর ভেতরে কি ধরনের উদ্বেগ এবং আশঙ্কা আছে। সেনাবাহিনীর একটা বড় অংশ মনে করে যে গণভোটের মাধ্যমে সংবিধানটা বাতিল হয়ে গেলে ইউনূস সরকার তার যে অবস্থান, তার যে মেয়াদ, সেটাকে দীর্ঘায়িত করে নেওয়ার একটা লম্বা সুযোগ পাবেন। তখন হয়তো একটা বিপ্লবের জাতীয় সরকারও গঠন হতে পারে। সেনাবাহিনীর ভেতরে এই উদ্বেগের স্পষ্টত কারণ আছে, কারণ মাত্র গত সপ্তাহেও সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে একটা বড় রদবদল আনতে এই ইউনূস সরকার আর ইউনূসের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যাকে সেনা সদরে ঢোকা একরকম বন্ধ করে রেখেছেন। এপ্রিলে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সরাসরি বলেছেন যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নামে একজনকে বিদেশ থেকে উড়িয়ে এনে ডক্টর ইউনূস নিয়োগ দিয়েছেন, কিন্তু তাদের সঙ্গে আলাপ করেন নাই। কাজেই সশস্ত্র বাহিনী এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সেনা সদরে ঢুকতে দেবে না। সেই খলিলুর রহমান এখনো সেনা সদরে ঢুকতে পারেন না বটে, তিনি ক্রমাগতভাবে ইউনূস সরকারের হয়ে সেনাবাহিনীর ভেতরে নানা রকম রদবদল ঘটাতে নানা রকম কলকাঠি সর্বদাই নেড়ে চলেছেন। গত সপ্তাহেও এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
আর ইউনূস মিলে চেষ্টা করেছিলেন জেনারেলদের শীর্ষস্থানীয় পদগুলোর মধ্যে এমন একটা রদবদল আনতে যাতে তারা সশস্ত্র বাহিনীর নামে বিশ্বের বিভিন্ন দেশে দেশে যে ব্যাপক কেনাকাটা করছেন সেগুলোকে আরো ত্বরান্বিত করা যায়। কারণ ইউনূস সরকার, ডক্টর ইউনূস এমনকি রাষ্ট্রপতি পদে গিয়েও তার ক্ষমতাকে দীর্ঘায়িত করবার ফর্মুলা যেমন এক রকমের ছকে রেখেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও বিএনপি ক্ষমতায় এলেও থাকা যায় কিনা সে বিষয়েও আলাপ আলোচনা চলছে খলিলুর রহমানেরও। কিন্তু এই যে কেনাকাটার ক্রয় প্রক্রিয়াটা তারা শুরু করেছেন সেগুলোকে তারা দ্রুততার সাথে সেরে ফেলতে চান এবং সেজন্য তারা প্রধান উপদেষ্টার দফতরের সশস্ত্র বাহিনী বিভাগের যিনি প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তাকে চিফ অফ জেনারেল স্টাফ পদে নিয়োগ দিতে চেয়েছিলেন। কারণ চিফ অফ জেনারেল স্টাফ পদটিতেই সশস্ত্র বাহিনীর সকল কেনাকাটার বাজেট বরাদ্দের সুযোগ থাকে এবং এই তাদের অত্যন্ত বিশ্বস্ত, মানে সেনাবাহিনীর ভেতরে সকল কলকাঠি যার মাধ্যমে ইউনূস আর খলিল নাড়ছিলেন এই এত মাস ধরে, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে যদি সিজিএস পদে নিয়োগ দেওয়া যেত তাহলে তাদের এই যে সশস্ত্র বাহিনী বিষয়ক কেনাকাটাটা সেগুলো তারা আরো ত্বরান্বিত করতে পারতেন, আরো বেশি বেশি করতে পারতেন এবং কেনাকাটায় সশস্ত্র বাহিনীর কেনাকাটায় যেসব লাভালাভের বিষয় থাকে সেগুলো আরো গুছিয়ে নিতে পারতেন। এছাড়াও জামায়াতে ইসলামীর এক রকমের চাপে এবং পরামর্শে, বিশেষ করে সেনাবাহিনীর জামায়াতপন্থী অংশ যারা কিনা গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমির এক রকমের অনুসারী বা সমর্থক, তাদের পরামর্শ ছিল যে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমানকে নতুন পিএসও মানে প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার করে নিয়ে আসা। তো এই যে খলিলুর রহমান আর ইউনূসের পরামর্শে বা তাদের কলকাঠি নাড়ায় সেনাবাহিনীর ভেতরে এই যে নতুন করে আরেক দফা জেনারেলদের পদ এবং পদায়নের রদবদল সেটা একেবারে সম্প্রতি ওয়াকারুজ্জামান ঠেকিয়ে দিয়েছেন এবং সেখানেও এক রকমের অস্থিরতা তৈরি হয়েছে সেনাবাহিনীর ভেতরে যে এই যে ইউনূস সরকার তারা যদি আরো দীর্ঘমেয়াদে থাকে, এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানই যদি থেকে যান, জুলাই সনদ যদি গণভোটের মাধ্যমে পাশ হয়ে যায় তাহলে যে ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হবে সেনাবাহিনীর ভেতরে দীর্ঘমেয়াদে, সেই সমাধান তো 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আসবে না। আর ইউনূসও এটা পরিষ্কার করেছেন যে তার জন্য সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, মানে সক্ষমতা বৃদ্ধির নামে কেনাকাটার বিষয়টি কত গুরুত্বপূর্ণ ওই নির্বাচন বিষয়ক আলাপের মধ্যেও গিয়ে তিনি দাবি করেছেন যে সেনাবাহিনীর কোনো সক্ষমতা বৃদ্ধিতে যখন দীর্ঘ ফ্যাসিস্ট শাসনামলে কোনো কাজ হয় নাই তখন অত্যন্ত অল্প সময়ে এই পরিস্থিতির ব্যাপক পরিবর্তনের সূচনা করেছেন ইউনূস সরকার। মানে তিনি বলেছেন ওই পরিস্থিতির ব্যাপক পরিবর্তন সূচনা করেছি এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা ব্যাপক বৃদ্ধি করেছি। যেতে হবে এমন শঙ্কা যখন ইউনূসের মনে, তখন সম্ভবত তিনি বুঝতে পারছেন সশস্ত্র বাহিনীতে যে ব্যাপক কেনাকাটা বিভিন্ন দেশ থেকে করার ফলে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের ধমকের মুখে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী, সেসব কেনাকাটা নিয়ে আগামী সময়েও অনেক প্রশ্ন আসবে। কাজেই সেই কেনাকাটা প্রসঙ্গেও তিনি একরকম জবাবদিহি করে আসবার প্রয়োজন বোধ করেছেন বা নিজের ব্যাখ্যাটা দিয়ে আসার প্রয়োজন বোধ করেছেন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের সামনে। সেনাবাহিনীর জেনারেলেরা ইউনূসের সেই ব্যাখ্যায় ভুলেছেন কিনা জানি না, তবে নিশ্চিতভাবে তাদের মনে এই প্রশ্নটা খেলা করেছে যে এটাই কি ইউনূসের সর্বশেষ সেনা সদর সফর, নাকি ইউনূস সরকার প্রধান পদে থাকবেন আরো দীর্ঘ সময় এবং আবারও সরকার প্রধান হিসেবেই সেনা সদরে ফিরবেন। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। সেখানে তিনি সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন, নির্বাচনে তাদের ভূমিকা এবং নির্বাচন নিয়েই মূলত তিনি আলোচনা করেছেন। আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট মিলনায়তনে, অডিটোরিয়ামটার নাম হেলমেট, সেখানে 3 বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে আমাদের যে আইএসপিআর আছে, আন্তঃবাহিনী তাদের যে পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টটা আছে, তারা একটা প্রেস রিলিজ ইস্যু করেছে এবং সেই প্রেস রিলিজটা সব পত্রিকায় ছেপেছে। কিন্তু খুবই অবাক করার বিষয় যে কিছুক্ষণ পরে দেখলাম যে অধিকাংশ পত্রিকা সেই প্রেস রিলিজ থেকে কিছু শব্দ বাদ দিয়েছে। সেই প্রেস রিলিজের একটা বাক্য আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই। আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব,
নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা প্রদান করেন। যে শব্দটা নিয়ে পরে মিডিয়াতে লুকোচুরি খেলা হয়েছে সেটা হলো যে সকলের জন্য অংশগ্রহণমূলক। আচ্ছা, ডক্টর ইউনূস সকলের জন্য অংশগ্রহণমূলক বলতে কি বোঝান? আমরা তো বলেছি একটা ইনক্লুসিভ নির্বাচন চাই, যেটা তো সকলের জন্য অংশগ্রহণমূলকই। কিন্তু ডক্টর ইউনূসের সকলের জন্য অংশগ্রহণমূলকটা আসলে কি? তিনি তো আওয়ামী লীগকে অংশগ্রহণই করতে দেননি, আরো কয়েকটা সমমনা দলকে অংশগ্রহণই করতে দেননি। তার মানে 50% অ্যাটলিস্ট তিনি নির্বাচনের আগেই বাদ দিয়ে দিয়েছেন। তাহলে এই নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক কি করে হয়? নাকি তিনি বোঝাতে চাইছেন যে ভোটাররা গেলেই সকলের জন্য অংশগ্রহণমূলক হয়ে যাবে? এবং আপনারা জানেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে তাদের সমর্থকরা যেন ভোট দিতে না যায়, তারা ভোট বর্জনের কথা বলেছে। আবার এই নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়েও একটা সংশয় রয়েছে। ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য উপদেষ্টা পরিষদের একটা রিসেন্টলি মিটিং হয়েছিল এবং সেখানে ডক্টর ইউনূসের গার্লফ্রেন্ড কোটায় উপদেষ্টা হওয়া আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তিনি একটা উদ্ভট প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন যে ভোটের দিন ভোট কেন্দ্রের পাশে মেলার আয়োজন করতে, এবং সেখানে অনেক কিছু কেনা বেচা হবে, মেলায় লোকজন আসবে, বাণিজ্যও হবে, আবার উৎসবমুখর পরিবেশ, তখন পাশে ভোট কেন্দ্রে যে ভোটও দেবে। এবং এটা কিন্তু অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে এটা নিয়ে অনেক ট্রল করেছে, কিন্তু বিষয়টা কিন্তু ট্রলের পর্যায়ে নেই। এটা অনেক জায়গায় কিন্তু টেন্ডার আহ্বান করা হয়েছে এই ভোট কেন্দ্রের পাশে মেলা করার জন্য। এবং ষড়যন্ত্র যেটা হচ্ছে যে মেলা যদি হয় এবং মেলায় যদি অনেক লোক থাকে, সেটাকে দেখায় বলা হবে যে এই যে দেখো উৎসব মুখর পরিবেশে লোকজন ভোট দিতে আসছে, ভোট দিতে গেল কিনা সেটা তখন আর হাইড আউট করে ফেলবে। আরো এই এই যে শুরুতে বললাম যে এই প্রেস রিলিজের আরো একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে। আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় কোন কোন প্রতিষ্ঠানের সমন্বয়? ইতিমধ্যেই 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেই নির্বাচনের ফলাফল কি হবে, কে কতটা সিট পাবে, টোটাল কিন্তু মাস্টার প্ল্যান হয়ে গেছে। এবং এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের লিডিং অর্গানাইজেশন হলো জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। তো তিনি বলছেন যে আর্মি যেন অন্য অন্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে, মানে এনএসআই এর মাধ্যমে, এনএসআই এর সাথে সমন্বয় করে এই যে কারচুপির আয়োজনটা সেটা যেন করে। কিন্তু এই পরবর্তীতে এই সকলের জন্য অংশগ্রহণ শব্দটা অনেক পত্রিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা তো গেল মিটিং এর কথা। এই মিটিং এর বাইরেও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হলো যে জেনারেল ওয়াকার খান সেনাপ্রধান, তার সাথে একান্ত কিছু কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আপনারা জানেন যে কদিন আগে ক্যান্টনমেন্টে একটা ছোট্ট রদ বদলের উদ্যোগ ভেস্তে গেছে। সেটা আমি বলেছিলাম যে বর্তমানে যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, তাকে চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস করার একটা উদ্যোগ নেওয়া ছিল। কারণ যিনি সিজিএস ছিলেন লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি পিআরএল এ গেছেন, অবসরপূর্ব ছুটিতে গেছেন। তো এখন সেই জায়গায় এই কামরুলকে আনার একটা চেষ্টা করা হয়েছিল। আবার বর্তমানে যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ফয়জুর, তাকে কামরুলের জায়গায় প্রিন্সিপাল স্টাফ অফিসার করার একটা উদ্যোগ নেওয়া ছিল, কিন্তু জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে এটা আটকে দিয়েছেন। এবং জেনারেল ওয়াকার বর্তমানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন একজন লেবাননে, তাকে এই সিজিএস যে অপেক্ষাকৃত জুনিয়র, যে বর্তমানে মেজর জেনারেল, তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোট করে সিজিএস বানানোর একটা উদ্যোগ নিয়েছে। তো এই যে বিষয়টা, এটা নিয়ে ডক্টর ইউনূস বলছে যে এইটা তো আসলে আমি কিছু জানি না, এটা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের দোষ। ওই খলিল এইসব ঝামেলা টামেলা করছে, তুমি আমাকে চেনো, আমি তোমাকে চিনি, আমাদের সম্পর্কে পরস্পরের ধারণা আছে। তো এটা বলে সে জেনারেল ওয়াকারের সাথে একটা মানে ভাঁজ দিছে, যেটাকে আমরা বাংলায় বলি, এবং সব দোষ চাপাইছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের উপর। এই কথা শোনার পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কিন্তু খুব মাইন্ড করছে। এমনি আপনারা জানেন যে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের একটা দূরত্ব কিন্তু শুরু থেকেই। জেনারেল ওয়াকার খান চাননি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কাউকে নিয়োগ দেওয়া হোক, সেই হিসেবে ডক্টর খলিলের ব্যাপারে তার শুরু থেকেই আপত্তি ছিল। এবং ডক্টর খলিল যে কারণে শুরু থেকেই জেনারেল কামরুলের সাথেই কাজ করতেন আর কি,
তার সাথে কামরুলের সম্পর্ক ভালো। তো এইটা নিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক খারাপ ছিল এবং সেটা যে ডক্টর ইউনূস একটু মানে ম্যানেজ করলো জেনারেল ওয়াকার। অথচ এই ডক্টর খলিল দেখেন কাতার যাইতে হয়, কাতারে মিটিং হয়, ভারত, আমেরিকা আরো অনেক দেশের প্রতিনিধি থাকে, কাতারের প্রতিনিধি থাকে। সেই মিটিং এ কে যায়? ডক্টর খলিল যায়। দিল্লিতে সার্জিও গার, অজিত দোভালের সাথে মিটিং হয়, সেই মিটিং এ কে যায়? ডক্টর খলিল যায়। আমেরিকার আপনারা জানেন যে ট্রাম্প সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ভারত পক্ষে ডক্টর ইউনূসের সাথে কথা বলেন না, একদম মিনিমাম, যতটুকু না বললেই নয়, বা খুব ফর্মাল সম্পর্ক। অথচ এই বাইডেন চলে যাওয়ার পরে, ডেমোক্র্যাটদের পরাজয়ের পরে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পরে আমেরিকার সাথে যে সম্পর্কটা কন্টিনিউ করা, এটাও কিন্তু করেছেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল। আবার চীনে যখন যাইতে হয় তখন কে যায়? এই ডক্টর খলিল যায়। আবার চীনের সাথে ডক্টর ইউনূস বলে এইটা করতে হবে, ওইটা করতে হবে। 6টা MOU সাইন করছে চীনের সাথে এই ইউনূস সরকার। তার মধ্যে একটা হলো সামরিক ড্রোন বাংলাদেশে তৈরি হবে, চীন সেখানে 600+ কোটি টাকা দেবে। তো সেইটাও আলটিমেটলি স্টপ করতে হয়েছে, কারণ আমেরিকা চীনের সাথে এই মাখামাখিটা পছন্দ করছে না, এবং চীনে এই বিষয়ে চীন একদিকে ফুলের তোড়া নিয়ে যাচ্ছে ডক্টর খলিলের কাছে। আবার আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত এসেছেন, ব্রেন্ট ব্রেন্ট ক্রিস্টেনসন, কিন্তু তিনি আবার পছন্দ করছেন না। তিনি আবার খলিলকে ডেকে ধমক দিচ্ছেন, ইউনূসকে যে অভিযোগ জানাচ্ছেন। তো সব মিলায় মানে এই ডক্টর খলিল হলো একটা যেন নন্দ ঘোষ, যত দোষ খলিল ঘোষ, এরকম একটা ঘটনা ঘটেছে আর কি। তো ডক্টর ইউনূস এবং ডক্টর খলিল খুব মানে কষ্ট পেয়ে বলেছেন যে তার জন্য আমি এত কিছু করি, তার সব মেসেজ নিয়ে যাই, তার জন্য আমি মেসেজ নিয়ে আসি, আর তিনি দিনের শেষে সব জায়গায় আমাকেই মানে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করেন, আমাকেই দোষী করেন। এটা নিয়ে ডক্টর খলিলের মধ্যে কিন্তু একটা মনোবেদনা আছে, এবং সেটা আবার দেখলাম এই যে ক্যান্টনমেন্টে গিয়ে ডক্টর ইউনূস একদিকে মোটামুটি তিনি যে কত বড় ভণ্ড সেটা এই সকলের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে আবারও বোঝালেন, এবং তিনি একটা ইন্ডিকেশন দিয়ে এলেন যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, তার মানে এই যে NSA এর নেতৃত্বে যে নির্বাচনী কারচুপিগুলো হবে, যে আয়োজনটা অলরেডি করে রাখা হয়েছে, সেখানে সেনাবাহিনীর সহযোগিতা তিনি চেয়ে এসেছেন। এখন দেখা যাক বাংলার মানুষ কিভাবে 12ই ফেব্রুয়ারিতে রিয়াক্ট করে এবং তার আগে নির্বাচন হয় কিনা, তার জন্য আমরা অপেক্ষা করব। প্রিয় বন্ধু,